সংবিধানের পুনর্লিখন নয়, সংশোধন চায় বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার সহ সংস্কার কমিশনে ৬২টি প্রস্তাব জমা। মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী সংযোজনী আমরা প্রস্তাব করেছি, এগুলো ওনাদের কাছে জমা দিয়েছে। জুলাই আগস্টে অবৈধ ও লুটের অস্ত্রের ২৫% উদ্ধার হয়নি। নিরাপত্তার ঝুঁকি কমাতে অভিযান জোরদারের তাগিদ। সংশোধনী আনায় আধুনিক ও আন্তর্জাতিক মানের হয়েছে অপরাধ ট্রাইব্যুনাল আইন, বলছেন বিশ্লেষকরা। স্বচ্ছ হবে বিচার প্রক্রিয়া। সব বাধা ভেঙে ইসলামাবাদে ঢুকছে পিটিআই এর লাখো কর্মী সমর্থক। আইন শৃঙ্খলা বাহিনীর ৫ জন সহ নিহত ৬। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। সংবিধান সংস্কার কমিশনে নিজেদের প্রস্তাব জমা দিয়েছে বিএনপি। কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ প্রস্তাব তুলে দেন। এ নিয়ে আরও জানাতে আমাদের সঙ্গে সেখান থেকে যুক্ত হয়েছেন জাওয়াদ মাহমুদ। জাওয়াদ, বিএনপির সংস্কার প্রস্তাবে উল্লেখযোগ্য কি থাকছে? যেমনটি বলছিলেন যে কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 11টা 2 মিনিটের দিকে সংস্কার কমিশনের যে কার্যালয়টি আছে সংসদ ভবনের ভিতরে অধ্যাপক আলী রিয়াজের কাছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কিন্তু এখানে এসেছিলেন। তারা মূলত বলেছেন যে বিএনপির এই সাক্ষাৎ শেষে বের হয়ে গণমাধ্যমে সালাউদ্দিন আহমেদ বলেন যে ৬২টি জায়গায় মূলত তারা আসলে সংস্কার প্রস্তাব দিয়েছেন। তারা বলছেন যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ভারসাম্যের বিষয়ে বলছেন যে এই জায়গাটিতে ভারসাম্য, গণভোটের কথা বলছেন এবং তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের যে বিষয়টি সেটিও তারা আসলে সংবিধান সংস্কার তাদের যে প্রস্তাব সেটি দিয়েছেন। এবং বিএনপি কিন্তু সংস্কার প্রস্তাব কিন্তু ৩১ দফা একটি দিয়েছিল, সেটার উপর ভিত্তি করেই আজকে যেই সংস্কার প্রস্তাবগুলো দিয়েছেন সেটি বিএনপি দিয়েছে। এছাড়া উপপ্রধানমন্ত্রী এই পদগুলো কিছু কিছু পদ তৈরির জন্য বিএনপি এটি বলেছেন। স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা আসলে বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে সংবিধান সংস্কার নাকি পুনর্লিখন, সেই বিষয়টি তিনি আসলে স্পষ্ট করেছেন। তিনি বলেছেন যে সংস্কার পুনর্লিখনের জন্য নয়, তারা আসলে সংবিধান সংস্কারের জন্য প্রস্তাব দিয়েছেন। এবং এটি যখন তিনি বলছেন এবং তিনি বলছেন সামগ্রিকভাবে একটি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য মূলত আসলে তাদের পক্ষ থেকে একটি আমূল সংস্কার, অর্থাৎ তিনি সেটি স্পেসিফিক করেছেন যে ৬২টি সংস্কার প্রস্তাব বিএনপির পক্ষ থেকে করা হয়েছে। এর কিছুক্ষণ পরেই তিনি চলে যাওয়ার পরে কিন্তু সংবিধান সংস্কার কমিশনের যিনি প্রধান আছেন অধ্যাপক আলী রিয়াজ তিনি এসেছেন। তিনি আসলে বলেছেন যে শুধু রাজনৈতিক দলগুলোই নয়, নানা অংশীজনের সাথে তারা আসলে আলোচনা করছেন। অনলাইনে তারা একটি আবেদন জানিয়েছেন যে মানুষ যাতে এই সাধারণ মানুষও এই সংস্কার তাদের যে প্রস্তাবনা সেটি দেয়। এবং এই সংস্কার কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আগামী সপ্তাহে তারা আসলে এটি কাজ করবেন এবং জরিপ তারা চালাবেন এবং সেই জরিপে সব শ্রেণী পেশার মানুষের মতামত তারা নেবেন। এবং তার কাছে আসলে এই বিষয়টি জানা হয়েছে তারা যে রাজনৈতিক দলগুলো তাদেরকে সংস্কার প্রস্তাব দিচ্ছেন তাদের থেকে আসলে পুনর্লিখনের বিষয়টি এবং সংস্কারের বিষয়টি তাদের কাছে জানতে চেয়েছিল। তিনি বলছেন এটি আসলে একটা বৈপরীত্য তৈরি হয়েছে, তিনি সেটি স্পষ্ট করেনি এবং বলেছেন যে দুটো মতেই আসলে অংশীজন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসলে পুনর্লিখন এবং সংবিধান সংস্কার দুইটি বিষয় আসছে। তো এবং এছাড়া আরেকটি বিষয় তিনি বলেছেন যে নির্বাচনের যে বিষয়টি সেটি আসলে অন্তর্বর্তী সরকার প্রধান সিদ্ধান্ত নেবেন কবে নাগাদ নির্বাচন হবে এবং তিনি বলছেন যে এই সংস্কারটি কিভাবে বাস্তবায়িত হবে সেটি তারা আসলে যে বিভিন্ন রাজনৈতিক দল অংশীজন নানা শ্রেণী পেশার মানুষের কাছ থেকে নেওয়ার পরে আসলে তারা এটি উপস্থাপনা করবেন প্রধান উপদেষ্টার কাছে, এরপরে আসলে সিদ্ধান্ত হবে এটি কিভাবে বাস্তবায়ন হবে। এই ছিল সংসদ ভবন থেকে আমার কাছে সবশেষ। সহকর্মী জাওয়াদ মাহমুদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সংসদ ভবন থেকে। সংবিধান সংস্কারের সূচনা থেকে তফসিল পর্যন্ত ৬২ জায়গায় প্রস্তাবনা দিয়েছে বিএনপি। প্রস্তাব জমা দেওয়ার পর কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
প্রস্তাবনার সংবিধানের প্রিয়াম্বলের সূচনা থেকে শুরু করে তফসিল পর্যন্ত মোট ৬২টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব সংশোধনী সংযোজনী আমরা করেছি। প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনয়নের জন্য বিধান রেখেছি এবং পরপর ২বারের বেশি প্রধানমন্ত্রী পদে কেউ আসীন হবেন না সেই বিধান রেখেছি। আমরা নতুন করে পার্লামেন্টের উচ্চ কক্ষ সৃষ্টির বিধান প্রস্তাব করেছি এবং জুডিশিয়ারির ক্ষেত্রেও আমরা নতুন কিছু প্রস্তাবনা দিয়েছি যাতে অধস্তন আদালত সমূহের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের হাতে থাকে এবং সেটা যথোপযুক্তভাবে নিয়ন্ত্রিত হয়। এদিকে ৫১টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অভিযোগ উঠলে বিপক্ষ দলগুলো সেটাকে বলবে যে এটা আপনারা কেন করছেন বা এটাতে আপনাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে। তো ওই জিনিসটাকে মানে সুন্দর মতো হ্যান্ডেল করে বা সুন্দর মতো ট্যাকেল দিয়ে সুন্দর একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের সবাইকে চেষ্টা করতে হবে, নির্বাচন কমিশনকে এই জায়গাতে কাজ করতে হবে। ওকে, শেষ হলো। ওকে, থ্যাংক ইউ। ওকে, অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা সে বলেছে। আচ্ছা, সে ইভিএম এর কথা বলেছে যে এই বর্তমান ইভিএম, তো তোমরা এটা ব্যবহার করার পক্ষে আছে কেউ? হ্যাঁ, কারা কারা ইভিএম ব্যবহারের বিপক্ষে? দেখি, বিপক্ষে। ওকে, ঠিক আছে। এই পর্যায়ে মতামত দিবেন হচ্ছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী মুনওয়ারা ইতু। ওকে, ইস্ট ওয়েস্ট। মালিহা মুনার ইতু, নাম ভুল বলছে। আমি ইস্ট ওয়েস্টের ট্রিপলি ডিপার্টমেন্টের। সো আমি 3টা পয়েন্টে এক্স্যাক্টলি কথা বলবো। ফার্স্ট হচ্ছে যেটা নিয়ে এখন পর্যন্ত কোনো কথা আমি শুনতেছি না, তা হচ্ছে আমলাতন্ত্র। আমরা কেউ আমলাতন্ত্র নিয়ে কথা বলতেছি না। এখনো যত সচিব সব জায়গায় কিন্তু আওয়ামীপন্থী ওরা এক্সিস্ট করতেছে। এখন অনেকের কথা হচ্ছে যে এই যে অনেকে বলতেছে যে সচিবকে যদি এখন সরাই ফেলি তাহলে তো সিস্টেম ব্রেক হয়ে যাবে। এটা একদম ভুল ধারণা। কর্মীরা কাজ করতেছে, লিডারকে সরিয়ে যদি আমরা এক্সামের থ্রু এখন যদি নতুন নির্বাচিত করে হচ্ছে আমরা সচিবগুলোকে বসাই, তাহলে আমি বিলিভ করি ইয়াংরা আরো ভালো কাজ করবে, কারণ ওরা বুঝে আমরা কি চাই। দে নো জেনজি কি চায়, আমরা জানতে এসেছি জেনজি কি চায় সেটা জানতে, আমরা বুড়ো হয়ে গেছে, আমরা জানতে এসেছি। এটাই তো আমলাতন্ত্র, এটা আমাদের খুব ফোকাস করতে হবে। সচিবগুলো এখনো রয়ে গেছে, যত প্রকারের যে প্রশাসনে যে কাজ করছে না, এগুলো আমরা সমস্যা দেখতেছি। সব কিছুই কিন্তু এই যে আমলাতন্ত্রটার সাথে জড়িত। সো এটা নিয়ে আমরা কথা বলতেছি না, এটা একটু গুরুত্ব দেওয়া লাগবে। তারপর সেকেন্ড যে কথাটা, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটা কথা আসছে, তা হচ্ছে আমি সিম্পলি একটা এক্সাম্পল দিই। যেমন আমার বাবা হচ্ছে নিউ সুপার মার্কেটে হচ্ছে প্রেসিডেন্ট। তো ওইখানেও কি হয়, 3-4 বছর পর যখন নির্বাচন হয়, ওরা তত্ত্বাবধায়ক সরকারের আদানে 3 মাস ক্ষমতা ছেড়ে দেয়, ওদের আন্ডারেই নির্বাচনটা হয়। কিন্তু সেখানে আমার দেশের এতগুলো কোটি মানুষের একটা মানে পাওয়ারে সেখানে রাজনৈতিক দলের আদানে হচ্ছে নির্বাচন হচ্ছে। সো এটা যাতে না হয়, 3 মাস যাতে তত্ত্বাবধায়ক সরকারের আদানে ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাচনটা প্রতি 5 বছর পর পর হয়। এবং থার্ড হচ্ছে যেটা, এটা আমি এখনো দগদগে ৩৬ জুলাইয়ের ক্ষত। অভ্যুত্থান ঠেকাতে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ব্যবহার হয়েছে অবৈধ এমনকি লাইসেন্স করা অস্ত্র। এছাড়া 5 আগস্টের পর থানা থেকেও লুট হয় বিপুল অস্ত্র। এসব অস্ত্রের 25% এখনও উদ্ধার হয়নি। হাবিবুর রহমান হৃদয়ের ছবিতে আরও জানাবেন আরিফ হোসেন। এই যে অস্ত্র দেখছেন, এটি এসএমজি নামে পরিচিত, অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের সেনাবাহিনীর যারা কর্মকর্তা রয়েছেন অথবা যুদ্ধক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার করা হয়। 5 আগস্টের পরে এমন 251টি অস্ত্র খোয়া গেছে পুলিশের কাছ থেকে। এছাড়া এলএমজি খোয়া গেছে 34টি। এই অস্ত্রগুলো ছাড়াও আর কি কি অস্ত্র খোয়া গেছে এবং কতগুলোই বা উদ্ধার হলো তা জানবো আমরা। ভাটরা থেকে অনুসন্ধানের শুরুটা করতে চায় এখন টিভি। কোন ধরনের কতগুলো অস্ত্র খোয়া গেছে এখান থেকে জানা গেল সরকারি অস্ত্রের পাশাপাশি ব্যক্তিগত অস্ত্রও ছিল এই থানায়। থানা অস্ত্রাগারে সরকারি অস্ত্র এবং বেসরকারি অস্ত্র জমা ছিল, তার মধ্যে বিভিন্ন ক্যাটাগরির বেসরকারি অস্ত্র 25টি আর সরকারি অস্ত্র বিভিন্ন ক্যাটাগরির মধ্যে 25টি অস্ত্র আমাদের এখান থেকে মিছিল।
যেতে চাই বাড্ডা থানায়। সেখানে প্রাথমিকভাবে অস্ত্রের হিসেব দেয়া নিয়ে কিছুটা গড়িমসি। অবশেষে পাওয়া গেল খোয়া যাওয়া অস্ত্রের হিসেব। এই থানা থেকে একটি পিস্তল, একটি শটগান ও ৭৭টি সাউন্ড গ্রেনেড ও কালার স্মোক গ্রেনেড 4টি উদ্ধার করা হয়েছে। রামপুরা থানা থেকে অস্ত্র খোয়া না গেলেও পুলিশের টহল টিম থেকে 2টি অস্ত্র ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই বিটিভির সামনে থেকে 2টা পিস্তল আমাদের হারানো যায়। পুলিশের হিসেব বলছে এখন পর্যন্ত লুট হওয়া 1106টি চায়না রাইফেলের মধ্যে উদ্ধার হয়েছে 972টি। এছাড়া যেসব রাইফেল, এসএমজি, এলএমজি, চায়না পিস্তল খোয়া গেছে সেগুলোরও সব উদ্ধার হয়নি। আর খোয়া যাওয়া 1092টি পিস্তলের মধ্যে পাওয়া গেছে মাত্র 618টি। সবচেয়ে বেশি খোয়া গেছে শটগান 2076টি, যার মধ্যে 420টি এখনও উদ্ধার করা যায়নি। 3 ক্যাটাগরি অস্ত্র আমরা বেসিক্যালি উদ্ধার করছি। একটি হচ্ছে পুলিশে যে সমস্ত অস্ত্রগুলো লুট হয়ে গিয়েছিল সেগুলো উদ্ধার হচ্ছে। এর পাশাপাশি আপনারা জানেন যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্সগুলো স্থগিত করা হয়েছিল, তো সেই অবৈধ অস্ত্রগুলো উদ্ধারেও কিন্তু আমরা অভিযান পরিচালনা করছি। অভিযোগ ছিল ছাত্র জনতার আন্দোলন থামাতে লাইসেন্স করা অস্ত্র ব্যবহার করেছিল তৎকালীন ক্ষমতাসীনরা। ঢাকা জেলার ডিসি অফিস ঘুরে জানতে চাই সে হিসেব। কোথায় গেল কর্মকর্তারা অপেক্ষা করেও সুরাহা মিলছিল না। এখানে তো কোনো সারারা নাই। ওনারা নির্দেশে ওনারা কইতে পারবে আপনি রেট করেন। গেছে কোথায়? ওনা আছে এইখানে আছে। যে এগুলো জমা হয়েছে, কিন্তু যতগুলো আর কি মানে রানিং কর্মকর্তা আছে সেগুলোর তথ্য ঠিক আছে এইটুকু জানা গেল। সরকারি নির্দেশনার পরও 437 জন লাইসেন্সধারী এখনো অস্ত্র জমা দেয়নি ডিসি অফিসে, যাদের লাইসেন্স বাতিল করা হয়েছে। ডিসি অফিসের হিসেব বলছে ঢাকার লাইসেন্সধারী 5338টি অস্ত্রের মধ্যে জমাযোগ্য অস্ত্রের সংখ্যা 3359টি। ব্যক্তিগত অস্ত্র জমার নির্দেশনার পরও জমা পড়েনি 491টি অস্ত্র। বাতিলের পরে এখন এই অস্ত্রগুলোর ব্যাপারে মামলা করার যে বিষয়টা, সেইটা কিন্তু মানে ডিএম এর পারভিউর মধ্যে না। মামলা তো করবেই, বাতিল হয়ে যাওয়ার পরে এমনিতেই কনসার্ন থানা তারা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন আর কি। অবৈধ অস্ত্র উদ্ধারের পাশাপাশি লাইসেন্স বাতিল হওয়া অস্ত্র ও পুলিশের হারানো অস্ত্র উদ্ধার করতে মাঠে নামে যৌথ বাহিনী। যৌথ বাহিনীর অভিযানে রিভলভার, পিস্তল, রাইফেল, শটগান সহ বিভিন্ন ধরনের প্রায় 300-র বেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। খোয়া যাওয়া অস্ত্রের মধ্যে র্যাবের 90টি ও পুলিশের 226টি অস্ত্র উদ্ধার হয়েছে। এছাড়া 245টি অস্ত্র জব্দ হয়েছে দেশের বিভিন্ন স্থান থেকে। বিভিন্ন থানা এবং সরকারি স্থাপনা থেকে যে সকল অস্ত্র লুণ্ঠিত হয়েছিল এর প্রায় 316টি অস্ত্র কিন্তু আমরা উদ্ধার করতে সক্ষম হই। এর ভিতরে 226টি অস্ত্র হচ্ছে আপনার পুলিশের বিভিন্ন স্থাপনা থেকে যে সকল অস্ত্র লুণ্ঠিত হয়েছিল সেগুলি, এবং আমাদের র্যাব থেকেও কিছু অস্ত্র লুণ্ঠিত হয়েছিল, সেখানে প্রায় আমরা 90টি অস্ত্র উদ্ধার করতে সক্ষম হয়েছি। নিরাপত্তা ঝুঁকি কমাতে দ্রুত খোয়া যাওয়া অস্ত্র উদ্ধারের প্রয়োজন বলে মন্তব্য নিরাপত্তা বিশ্লেষকদের। এই অবৈধ অস্ত্রগুলো যারা আছে বা যারা এটাকে ক্যারি করছেন অথবা যাদের কাছে আছে, তারা কিন্তু নানাভাবে অপরাধের পরিকল্পনাগুলো করে সমাজের মধ্যে একটা অস্থিরতা সৃষ্টির চেষ্টা করবে। অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানের তথ্য দিয়ে জনগণকে পাশে থাকার আহ্বান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। আরিফ হোসেন, এখন, ঢাকা। বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশনের হাতে যদি এমন কোনো তথ্য প্রমাণ আসে যাতে অভিযুক্ত ওই অপরাধের জন্য নিরপরাধ প্রমাণ হয়, সে তথ্য আসামি পক্ষের আইনজীবীর সঙ্গে ভাগাভাগি করার অনুমতি দেওয়া হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অর্ডিন্যান্সে। সম্প্রতি জারি করা এই অধ্যাদেশটিতে আগের আইনের 18টি ধারা সংশোধন করা হয়েছে। সবশেষে নতুন আইনটি কতটা আন্তর্জাতিক মানের হলো এবং এর মাধ্যমে স্বচ্ছ বিচার নিশ্চিত করা কতটা সম্ভব, সে উত্তর খুঁজেছেন সহকর্মী আজহার লিমন। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2024 নামে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটি সংশোধন করে যে অধ্যাদেশ জারি করা হয়েছে তার 1 নম্বর ধারার 2 উপধারায় এই আইনের ব্যাপ্তি সম্পর্কে উল্লেখ আছে। আগে বাংলাদেশের ভৌগোলিক সীমানায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচারের কথা বলা হলেও সংশোধনীতে এটার সীমানা বাংলাদেশ সহ বাংলাদেশের বাইরে সংঘটিত অপরাধ। অর্ডিন্যান্সের 2 নম্বর ধারায় এই আইনের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন বিষয়ের সঙ্গে স্পষ্ট করা হয়েছে। যেমন এই ধারার এ ক্লোজে ডিসিপ্লিনড বাহিনী বলতে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড, আনসার বা আইনের দ্বারা সৃষ্ট অন্য কোনো বাহিনীকে বোঝানো হয়েছে।
এই আইনের ৩য় ধারায় আছে ট্রাইব্যুনালের এখতিয়ার বা অপরাধ নিয়ে বর্ণনা। এতে ২য় উপধারার ক্লোজ এতে মানবতা বিরোধী অপরাধ বর্ণিত আছে। এই উপধারাটিতে নতুন করে কোনো জনগোষ্ঠীকে জোরপূর্বক স্থানান্তর, যৌন শোষণ, জোরপূর্বক গুম, মানব পাচার, যৌন দাসত্ব, জোরপূর্বক পতিতাবৃত্তি, জোরপূর্বক গর্ভধারণ ও গর্ভপাতকে মানবতা বিরোধী অপরাধ হিসেবে যুক্ত করা হয়েছে আইনটিতে, আগে যা ছিল না। অধ্যাদেশে নতুন সেকশন ৯-এর এই উপধারা। এই সেকশনটিতে ট্রাইব্যুনালের অডিও ভিজুয়াল শুনানির সুযোগ রাখা হয়েছে। সেকশন বিতে যুক্ত হয়েছে বিচার প্রক্রিয়া ও শুনানিতে জাতিসংঘের সংস্থা ও বিদেশি পর্যবেক্ষক নিয়োগের সুযোগ। ধারা ১১তে যুক্ত হয়েছে ভার্চুয়াল শুনানির সুযোগ। বলা হয়েছে অনিবার্য কোনো পরিস্থিতিতে ট্রাইব্যুনাল সন্তুষ্ট হলে ভিকটিম ও সাক্ষীদের ভার্চুয়াল শুনানি হতে পারে। ১২ নম্বর ধারাকে বলা হচ্ছে আসামি পক্ষের আইনজীবীর প্রবিধান, যেখানে ২য় উপধারায় অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ বা কম দোষী প্রমাণিত হয় এমন কোনো সাক্ষ্য প্রমাণ প্রসিকিউটরদের হাতে এলে তা আসামি পক্ষের আইনজীবীর কাছে উন্মুক্ত করার অনুমতি দিয়ে বিধান যুক্ত করা হয়েছে। অধ্যাদেশের ১৯ ধারায়ও এসেছে পরিবর্তন, যেখানে অডিও, ভিডিও, ডিভিডি, সিসিটিভি অথবা অন্য কোনো ডিজিটাল ডিভাইস ট্রাইব্যুনালে উপস্থাপন করা যাবে। ধারা ২১-এ অন্তর্বর্তী আদেশের বিরুদ্ধে আবেদন করার সুযোগ রাখা হয়েছে। তবে আপিল বিভাগে আবেদন পেন্ডিং থাকলেও ট্রাইব্যুনাল মামলা চালিয়ে যাবে, সে কথাও বলা হয়েছে। ২৩-এর ১-এর ১ নম্বর ক্লোজে বলা হয়েছে এই আইনের অধীন বিচার প্রক্রিয়ায় সাক্ষী দিয়ে বা তথ্য প্রমাণ দিয়ে যারা অংশ নেবে তাদের নিরাপত্তায় সব ধরনের পদক্ষেপ নেবে ট্রাইব্যুনাল। আইন বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন ছিল, সংশোধনের পর জারি করা অধ্যাদেশে কতটা আন্তর্জাতিক মানের হলো এই আইনটি। এবং আমি এই ক্ষেত্রে ইতিবাচকই বলবো, গত যে বিচারগুলো হয়েছে সে ফেস করেছে সেটা হচ্ছে এই এভিডেন্স নিয়ে। এভিডেন্স যে আইনটা আছে সেটা হচ্ছে খুবই নুরেমবার্গ আমলে, মানে 40 দশকের। সেটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু এখন রোম স্ট্যাটিউটের যে স্ট্যান্ডার্ড আছে সেটার সাথে সামঞ্জস্য করার জন্য কিন্তু আইনটাকে কিন্তু পরিবর্তন করা হয়েছে। আগের আইনে অ্যাকিউজ পার্সনের রাইটগুলো স্পেসিফিক্যালি ইলাবোরেট করা ছিল না, সেগুলো স্পেসিফিক্যালি ইলাবোরেট করা হয়েছে। এই ধরনের অ্যামেন্ডমেন্ট বিচার প্রক্রিয়াকে স্বচ্ছ করবে, ত্বরান্বিত করবে, ফ্যাসিলিটেট করবে, কিন্তু আসামির এই ক্ষেত্রে কোনো যে বেসিক রাইট, সাবস্ট্যান্টিভ রাইট, সেটাকে অ্যাফেক্ট করবে না। এই আইনে অভিযুক্তের অনুপস্থিতিতে বিচারের যে বিধান তাতে কোনো পরিবর্তন আনা হয়নি। প্রশ্ন ছিল বিদ্যমান অধ্যাদেশ বা আইনে আসামি পক্ষের অনুপস্থিতিতে ন্যায় বিচার নিশ্চিত করা কতটা সম্ভব। যেখানে ট্রায়াল হচ্ছে সেখান থেকে যদি পালিয়ে থাকে তবে সেই ক্ষেত্রে ট্রায়াল কোর্টের আর কোনো উপায় থাকে না সেটাকে প্রসিড করা ছাড়া, এবং আসামির অবর্তমানেই ট্রায়াল হয়, বিচার হয় এবং রায় হয়। এই সংশোধনী ২০০৯ সালের পর এই আইনে করা বিচারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানিয়েছে আইনবিদরা। আজহার লিমন, এখন, ঢাকা। কুমিল্লার বুড়িচং উপজেলার রেল ক্রসিংয়ে সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বেশ কয়েকজনকে। এ নিয়ে আরও জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন মাসুদ আলম। মাসুদ, একটু জানতে চাই কিভাবে দুর্ঘটনাটি ঘটলো? রেল ক্রসিং পারাপারে সেখানে কি কোনো সিগন্যাল দেয়া কি ছিল না সেখানে? এবং হাসপাতালে যারা ভর্তি রয়েছেন তাদের অবস্থা এখন কেমন রয়েছে, সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা? মুক্তি, যে জায়গাটায় আসলে দুর্ঘটনাটি ঘটেছিল সেটি একেবারে অরক্ষিত একটি রেল ক্রসিং বলে এখানকার স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এখানে কোনো রেল সিগন্যাল কিংবা কোনো ধরনের ব্যারিয়ার ছিল না, যার কারণে যে অটোরিকশাটি, ব্যাটারি চালিত অটোরিকশাটি আসলে দুর্ঘটনার মুখোমুখি হয়েছেন সেটি কিন্তু আপনার কালিকাপুর থেকে আপনার বাক্সিমূল এলাকায় যাওয়ার পথে কিন্তু এই ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনাটি ঘটে বলে এখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। এটি হচ্ছে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী সুবর্ণা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মূলত এই ঘটনা ঘটে। এখানকার যারা বাসিন্দা রয়েছেন বলছেন যে এই যে অটোরিকশাটি, এখানে এই অটোরিকশায় প্রায় ৫
থেকে 60 জনের মতো যাত্রী ছিলেন, তার মধ্যে 5 জন ঘটনাস্থলেই মারা গিয়েছেন। একেবারে দুমড়ে মুড়ছে যায়, ছিন্ন ভিন্ন অবস্থায় রয়েছে। আমরা যদি দেখাই যে এই যে ব্যাটারি চালিত অটোরিকশার প্রত্যেকটি আপনার যন্ত্রাংশ, অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুই কিন্তু আসলে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এখানে যারা নিহত হয়েছেন তাদের মধ্যে 5 জনের মধ্যে 3 জনের মরদেহ কিন্তু স্থানীয়রা তাদের পরিবারের মাধ্যমে কিন্তু সরিয়ে নিয়েছেন। তবে একজনের মরদেহ এখনো রয়েছে, আর একজনের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে। আহত যারা রয়েছেন তারা হাসপাতালে রয়েছেন। 2 জনের অবস্থা খুবই আশঙ্কাজনক, তাদেরও আসলে বাঁচবে কিনা সেটা নিয়ে তারা পরিবার সংখ্যায় রয়েছেন। এখানকার যারা কর্তৃপক্ষ রয়েছেন, আমরা রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বলেছি, জিআরপি থানার সাথে যারা পুলিশ সদস্য রয়েছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে তারা ঘটনাস্থলে এসেই আসলে সব কিছুর বিষয়ে খোঁজ নিচ্ছেন, আসলে কিভাবে দুর্ঘটনাটি ঘটেছে সেটা তারা উদ্ঘাটন করার চেষ্টা করছেন। তবে জেলা পুলিশ বলছেন, কুমিল্লার বুড়িচং উপজেলার থানার ওসির সাথে আমরা কথা বলেছি, তিনি আমাদেরকে 5 জনের কথা নিশ্চিত করেছেন। 2 জনের অবস্থা আশঙ্কাজনক অবস্থা, তারা আহত অবস্থা হাসপাতালে রয়েছে। এই যেই জায়গাটায় আসলে দুর্ঘটনা ঘটেছে, এখানে হরহামেশাই সবসময় আসলে কোনো না কোনো ছোট বড় দুর্ঘটনা ঘটে আসছিল বলে স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। তবে আজকে যে দুর্ঘটনা সেটি একেবারে ভয়াবহ একটি দুর্ঘটনা ছিল, এবং এই ধরনের দুর্ঘটনা কিন্তু এই এলাকার মানুষ এর আগে কখনো দেখেনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে যারা নিহত হয়েছেন তাদের পরিচয় এখন পর্যন্ত আসলে আমরা পাইনি, তবে সেটা জানার চেষ্টা আমরা করছি। যে নিহত সদস্যের মরদেহ রয়েছে সেটাও পরিবারের কাছে হস্তান্তর এবং উদ্ধার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছেন রেলওয়ে পুলিশের কর্মকর্তারা। তো মুক্তি ছিল সবশেষ। কুমিল্লার বুড়িচং থেকে দুর্ঘটনার সবশেষ জানাতে যুক্ত ছিলেন সহকর্মী মাসুদ আলম। সচিবালয়ে কথা বলছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। যেইভাবে দোসর শ্রেণী তৈরি হয়েছে, আমরা মনে হয় এর আগে এইভাবে দেখা যায় না। নর্মালি সরকারের সাথে প্রো গভর্নমেন্ট সাংবাদিক থাকে, এন্টি গভর্নমেন্ট সাংবাদিক থাকে, কিন্তু বিগত সময়ে বিগত সরকারের যেইভাবে একটা দোসর শ্রেণী তৈরি হয়েছিল, আসলে এইটা আসলে অকল্পনীয়। তারা দলীয় কর্মীর থেকেও আরো বেশি অনুগত হিসেবে কাজ করছে, এরকম সাংবাদিক কিন্তু প্রচুর আমরা দেখেছি। যে তাদের যে থিঙ্ক ট্যাঙ্ক সিআরআইতেও কিন্তু সাংবাদিকদের একটা বড় সংখ্যক কিন্তু সাংবাদিকরা সেখানে পার্টিসিপেন্ট ছিল, এবং তারা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে একটা দলের। তো এই বিষয়গুলো ছিল আন্দোলনের সাংবাদিকদের অনেক ভূমিকা ছিল, বিশেষত রিপোর্টারদের যারা মাঠ পর্যায়ে ছিলেন। হয়তো আপনাদের অনেক ফুটেজ বা অনেক বক্তব্য হয়তো প্রচার করা হয়নি শেষ পর্যন্ত, কিন্তু আপনারা চেষ্টা করেছেন। এবং দেখা যায় যেহেতু একটা আন্দোলন হয়েছে, আন্দোলন ছিল, মানুষের ভিতরে অনেক উত্তেজনা, সেই জায়গা থেকে হয়তো আন্দোলনকারীদের সাথে আপনাদের অনেক ধরনের ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা এগুলো বিভিন্ন সময় শুনেছি। তো সেটার জন্য আমি এই ধরনের ঘটনার জন্য দুঃখ প্রকাশ করব। যদি আন্দোলনের যারা, কারণ হয়তো টেলিভিশনে জিনিসটা প্রচার হয় নাই, বা টেলিভিশনে এটা নেগেটিভভাবে প্রচার হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে হয়তো রিপোর্টার্সদের প্রতি মানে স্টুডেন্টদের বা জনগণের একটা ক্ষোভ তৈরি হয়েছে। তো এরকম অনেক ভুল বোঝাবুঝি হয়েছে। তো আমরা সাংবাদিকতাকে তো নতুন করে আসলে গড়তে চাই, এবং সেই জায়গা থেকে আমি কিন্তু বারবার বলেছি যে এটা শুধু যদি সরকারের বা মন্ত্রণালয়ের উপর আপনারা দায়িত্ব চাপিয়ে দেন, এইটা আসলে ভুল হবে। কারণ একটা সরকার, একটা মন্ত্রণালয় আসলে নিরপেক্ষ সাংবাদিকতা গড়ে তুলতে পারে না। এইটা আপনাদের সাংবাদিকদের ভিতরকার লড়াই হইতে হবে। এইটা আমরা যেটা বলতেছি, আমরা একটা উন্মুক্ত স্পেস করে দিতে চাই, আমরা সেই স্বাধীনতার জায়গাটা করতে চাই। আপনারা কিভাবে গড়ে তুলবেন সাংবাদিকতা, এটা বাংলাদেশের সাংবাদিকদের ঠিক করতে হবে। তো আমরা আমাদের জায়গা থেকে যে বাধা নিষেধ, সরকার যেই ধরনের বাধা নিষেধ দেয় সেইটা আমরা দিব না, সেই নিশ্চয়তা আমরা করতেছি। কিন্তু এটা তো সাংবাদিকদের ভিতরকার সেই আলোচনা, পর্যালোচনা, সেই দাবি দেওয়া থাকতে হবে যে সাংবাদিকরা আসলে বাংলাদেশে কিভাবে গণমাধ্যমের ভবিষ্যৎকে দেখতে চায়। আমরা সেই জায়গাটার জন্যই সরকারের পক্ষ থেকে গণমাধ্যম সংস্কার কমিশন করা হয়েছে অন্যান্য কমিশনের সাথে সাথে, এবং এই গণমাধ্যম সংস্কার কমিশন স্বাধীনভাবেই কাজ করবে, এবং তারা সকল অংশীদারদের সাথে আলোচনা করে সরকারের কাছে একটা রূপরেখা প্রস্তাবনা করবে।
তারপর সেটা সরকারের জায়গা থেকে আবার বিভিন্ন অংশীজন এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে আমরা সেটা বাস্তবায়ন করার চেষ্টা করব। তো সেই জায়গায় আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রয়োজন, কারণ গণমাধ্যম বা সাংবাদিকতা এরকম একটা বিষয় যেখানে নানান স্টেক হোল্ডার আসলে একসাথে ক্রিয়াশীল এবং অনেক পরস্পর বিরোধী স্টেক হোল্ডার। এখানে আপনি যদি ওয়েজ বোর্ডের কথাই বলেন, এটা সম্পাদকরা একটা পক্ষ নেবে, মালিকরা একটা পক্ষ নেবে, রিপোর্টার্স একটা পক্ষ নেবে। তো সবাইকে মিলেই এখন একটা জায়গায় আসতে হবে। তো সেই জায়গায় আমরা অবশ্যই যাতে সহযোগিতাটা করি এবং ওয়েজ বোর্ডের সাথে তো শ্রম মন্ত্রণালয় জড়িত। তো আমরা চেষ্টা করতেছি এই সব বিষয়গুলোকে কানেক্ট করার, এবং আইনগুলার বিষয়ে আমরা তো সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে অলরেডি একটা সিদ্ধান্ত নিয়েছি। অন্যান্য আইনগুলো আমরা পর্যালোচনার মধ্যে রাখছি মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এবং যে কমিশন তারাও নিশ্চয়ই তাদের প্রধানতম একটি কাজ হবে আইনগুলো নিয়ে আসলে সংস্কার করা, পর্যালোচনা করা। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সকাল 12:15টার দিকে চট্টগ্রাম 6ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। এর আগে বেলা 11টার দিকে আদালতে আনা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। এ সময় আদালত চত্বরে বিক্ষোভ করেন ইসকন সমর্থকরা। এর আগে সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাকে গ্রেপ্তার করেন। পরে রাতেই তাকে ঢাকা থেকে চট্টগ্রামের মনসুরাবাদ ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়। নগরীর নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা হয়। নিউমার্কেট থানায় ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ড শেষে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও রূপনগর থানার শামীম হাওলাদার হত্যা মামলায় ভোলা 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার সকালে তাদের ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন জানান মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে তাদের দুইজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে নিউমার্কেট থানার হত্যা মামলায় কামরুল ইসলাম 8 দিন ও আব্দুল্লাহ আল জ্যাকব 3 দিনের রিমান্ডে ছিলেন। দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর উপর নির্মিত দেশের বৃহৎ রেল সেতুতে পরীক্ষামূলকভাবে চলল ট্রেন। আপ এবং ডাউন লাইনে 2টি ট্রায়াল ট্রেনের মাধ্যমে পরীক্ষামূলক ট্রেন চলাচল করে। লাইনম্যানের সবুজ পতাকার সিগন্যালে মঙ্গলবার সকাল 11:15টার দিকে 3টি বগি ও 2টি ইঞ্জিন নিয়ে পরীক্ষামূলকভাবে যমুনা রেল সেতুর এলাকায় প্রবেশ করে। 4.10 কিলোমিটার দৈর্ঘ্যের সেতুটি প্রথম পর্যায়ে ঘন্টায় 10 কিলোমিটার গতিতে পার হতে 30 মিনিট সময় নেয় ট্রেনটি। এরপর আবারও ঘন্টায় 40 কিলোমিটার গতিতে সেতুর উপরে চালানো হয় ট্রেন। 40 কিলোমিটার গতিতে সেতু পার হতে সময় লাগে 15 মিনিট। প্রকল্প সংশ্লিষ্টরা জানান, প্রথম পর্যায়ে পরীক্ষামূলক ট্রেন চালানো সফল হয়েছে। কোনো প্রকার ত্রুটি ছাড়াই পরীক্ষা সফল হয়েছে। সবকিছু ঠিক থাকলে 16,781 কোটি টাকার 4.8 কিলোমিটারের এই রেল সেতুটি 2025-এর জানুয়ারিতে বাণিজ্যিকভাবে খুলে দিতে চায় কর্তৃপক্ষ। বিশ্বের অধিকাংশ আয়ু ফুরানো জাহাজের গল্প শেষ হয় বাংলাদেশে। এরপর খণ্ড বিখণ্ড হয়ে এসব জাহাজ প্রাণ সঞ্চার করে দেশের ছোট বড় অসংখ্য শিল্প আর অর্থনৈতিক কর্মকাণ্ডে। আর এর উপর নির্ভর করে আবর্তিত হয় প্রায় লক্ষ কোটি টাকার অর্থনীতি। কিন্তু হালে ডলার ও বৈশ্বিক অস্থিরতায় সংকটে জাহাজ ভাঙা শিল্প শীর্ষস্থান টিকিয়ে রাখতে তাই নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা চান ব্যবসায়ীরা। ফয়সাল করিম জানাবেন বিস্তারিত। রাজধানীর শ্যামপুরের 2 কক্ষের ছোট কারখানা, দিনরাত ব্যস্ত শ্রমিকের হাত আর নানা ভারী মেশিনে যেখানে উৎপাদিত হয় হাজার হাজার নাটবল্টু। আর এগুলো যে লোহার কয়েল থেকে তৈরি হচ্ছে তার মূল কাঁচামাল আসে চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজ ভাঙা শিল্প থেকে। কেরানীগঞ্জে বুড়িগঙ্গার তীর ঘেঁষে গড়ে উঠেছে এমন অসংখ্য ডকইয়ার্ড। এই জাহাজ নির্মাণ শিল্পেও যে কাঁচামাল লাগে তার উল্লেখযোগ্য অংশ আসে সীতাকুণ্ড থেকে। মোর দেন 90% স্টিলের যোগান, এই বিল্ডিং বলেন আর রিপেয়ার বলেন,
এই শিপ ইন্ডাস্ট্রির জন্য, এটা আসে শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রি থেকে। এটার সাথে আমাদের রোলিং জড়িত বিষয়টা এমন না, ওই সেক্টরটা পুরোটাই জড়িত। তো এই যে আমাদের যে চাহিদাটা, এটা সম্পূর্ণটা ব্যাকআপ দিচ্ছে এখন চিটাগংয়ের যেই জাহাজ ভাঙা স্ক্র্যাপ, এইটা থেকে পুরোটাই আসতেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ও সীতাকুণ্ডের সমুদ্র উপকূলের ৩০ কিলোমিটার এলাকা জুড়েও চোখে পড়ে জাহাজ ভাঙা শিল্পের এক সুবিশাল অর্থনীতি। এই যেমন এখানকার এই বেসিন, স্টিলের শেলফের মতো টেকসই কিচেন আইটেমগুলোর অধিকাংশের আলাদা কদর রয়েছে নামিদামি হোটেল রেস্টুরেন্টে। মাদাম বিবির হাটের এই দোকানে জাহাজের এইসব জেনারেটর বা যন্ত্রাংশ পুরনো হলেও এগুলো রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে। পুরনো জাহাজের আসবাব, ক্রোকারিজ, কিচেন আইটেম, পাইপ ফিটিং সহ সবকিছুরই রয়েছে সুবিশাল বাজার। বিশ্বের আয়ু ফুরানো সমুদ্রগামী যত জাহাজ আছে তাদের প্রায় অর্ধেকেরই গন্তব্য হয় সীতাকুণ্ডের এই সমুদ্র উপকূল। একসময়ের দুর্গম ও পরিত্যক্ত এই এলাকা শত সংকট সত্ত্বেও বাংলাদেশকে এই শিল্পে পৌঁছে দিয়েছে শীর্ষস্থানে। শিপ ব্রেকিংয়ের মধ্যে অনেক রকমের আপনার ধরেন নিয়ার অ্যাবাউট আমরা ক্যালকুলেশন করতে গেলে আপনার 100 পণ্যের মতো হচ্ছে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে আপনার ফেরাস, নন ফেরাস। ফেরাসের আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে আমাদের দেশের মার্কেটে। জাহাজ ভাঙা শিল্পের উপর সবচেয়ে বেশি নির্ভর করে দেশের সুবিশাল ইস্পাত শিল্প। বছরে 50,000 কোটি টাকা আয় করা এই শিল্পের 30 থেকে 40% কাঁচামাল আসে পুরনো জাহাজ থেকেই। এর পাশাপাশি দেশের প্রায় 400 রিরোলিং মিলে জাহাজের বিভিন্ন প্লেট ও সরঞ্জাম রাখে মূল কাঁচামালের ভূমিকা, যেখানে বছরে আয় হয় 10,000 কোটি টাকা। আর সারা দেশের প্রায় 150 জাহাজ নির্মাণ প্রতিষ্ঠানেও পুরনো জাহাজগুলোর পণ্য কাজে লাগে, যার আকারও 10,000 কোটি টাকার। এই জাহাজটা হলো একটা ফ্লোটিং আয়রন মাইন, এবং শুধু আয়রন মাইন না, এখানে আপনি যতগুলি ইকুইপমেন্ট আছে প্রত্যেকটা ইকুইপমেন্ট আমাদের প্রত্যেকটা ইন্ডাস্ট্রি যাচ্ছেন। এখানে 120 থেকে 40টা আউটলেট আছে, ইকুইপমেন্ট, কেবল, সব কিছু নিয়ে, ফার্নিচার। চীন ও ভারতকে ফেলে 2018 সাল থেকে জাহাজ ভাঙায় বিশ্বে শীর্ষস্থান দখল করে বাংলাদেশ। শীর্ষস্থান টিকিয়ে রাখতে নতুন প্রজন্মের ব্যবসায়ীরা এই শিল্পে আন্তর্জাতিক মান নিশ্চিত করছেন, যার সাথে প্রয়োজন হবে নতুন বিনিয়োগ ও সরকারি সহায়তা। আমরা আশাবাদী আগামী বছরের জুন মাস নাগাদ বাংলাদেশ থেকে আরও মিনিমাম 20 থেকে 25টা ইয়ার্ড হংকং কনভেনশন অনুযায়ী প্রস্তুত হবে পুরোপুরি। একটা ভালো সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের একটা ইনক্লুশনের এখানে একটা স্কোপ আছে। যদিও বাংলাদেশ ব্যাংক 2023 সালে সাস্টেনেবল ফাইন্যান্সিংয়ের লিস্টিংয়ে গ্রিন শিপ রিসাইক্লিংকে ইনক্লুড করেছে, বাট তার কিন্তু ইমপ্লিমেন্টেশন এখনো হয়নি। কেবল লক্ষ কোটি টাকার অর্থনীতি নয়, এই খাতের উপর নির্ভর করে অন্তত 2 লাখ লোকের জীবন জীবিকা। সরকারও এই খাত থেকে আয় করে 1200 থেকে 1400 কোটি টাকা। ফয়সাল করিম, এখন। মিশর উপকূলে লোহিত সাগরে ডুবে গেছে পর্যটকবাহী ছোট জাহাজ। এ ঘটনায় 2 ব্রিটিশ ও 1 ফিনল্যান্ডের নাগরিক সহ নিখোঁজ কমপক্ষে 16 জন। জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে 28 জনকে। মিশরীয় কর্তৃপক্ষ জানিয়েছে 44 জন যাত্রী ও ক্রু সহ 5 দিনের যাত্রায় সোমবার স্থানীয় সময় সকালে বন্দর ছেড়ে যায় দ্য সি স্টোরি। দুর্ঘটনার কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য না জানালেও বেঁচে ফেরা যাত্রীরা জানান বড় একটি ঢেউয়ের আঘাতে ডুবে যায় জাহাজ। রবি ও সোমবার ভূমধ্য সাগর ও লোহিত সাগরে চলাচলের বিষয়ে সতর্কতা জারি করেছিল দেশটির আবহাওয়া দপ্তর। নিখোঁজদের সন্ধানে অভিযান চালাচ্ছে মিশরের যুদ্ধজাহাজ ও সামরিক এয়ারক্রাফট। $144 ধারা জারি, সেনাবাহিনী মোতায়েন, সব প্রবেশ বন্ধ করেও ঠেকানো যাচ্ছে না সাবেক পাক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির আন্দোলন। এর মধ্যে ইসলামাবাদের ডি চকে পৌঁছে গেছে দলটির লাখ লাখ নেতাকর্মী ও সমর্থক। এমন অবস্থায় বিশৃঙ্খলাকারীদের দেখামাত্র সেনাবাহিনীকে গুলির নির্দেশ দেওয়া হয়েছে। নাফি আরমান মনুনের প্রতিবেদন। মাহেন্দ্রক্ষণের আগে চলছে শেষ মুহূর্তের বিশ্রাম। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে মুক্ত করতে প্রস্তুত তার সমর্থকরা। অন্যদিকে যুদ্ধাঙ্গদেহী মনোবল নিয়ে ইসলামাবাদ ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। লাখ লাখ কর্মী সমর্থক ইমরানের মুক্তির জন্য ঐক্যবদ্ধ থাকলেও নেতাদের মধ্যে দেখা দিয়েছে বিরোধ। আন্দোলনের জন্য রাজধানীর ডি চকের বদলে সাংজানি এলাকাকে বেছে নিতে সরকারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়। অনুরোধ মেনে নিয়ে সোমবার কারাগারে 2 দফা বৈঠকে দলীয় প্রধানকে একই নির্দেশনা দিয়েছেন ইমরান খান। তবে সাবেক ফার্স্ট লেডির দাবি, ইমরান খানের নির্দেশেই যে কোনো মূল্যে ডি চকে যাবেন তিনি। খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী
আলিয়ামিন গান্দাপুরি ও পিটিআই নেতা ওমর আইয়ুবও বুশরা বিবিকে বোঝাতে ব্যর্থ হন। পিটিআই সমর্থকদের আন্দোলনকে বেআইনি বলে রায় দিয়েছেন ইসলামাবাদ হাইকোর্ট। বিরোধীদের যে কোনো মূল্যে আটকাতে রাজধানী জুড়ে 2 মাসের জন্য জারি করা হয়েছে 144 ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা সমাবেশ। পাশাপাশি সংবিধানের 245 ধারা জারির মাধ্যমে ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে নওয়াজ শরীফ সরকার। हम लोग कह रहे हैं सबर सबर सबर। इस टाइम हमारे लोग हैं वो पाकिस्तानी हैं, उनकी जाने ना जाएं, लेकिन एक लाइन आती है जहाँ पे हमें फैसला करना पड़ता है कि उनको हमने अपने लोगों को भी प्रोटेक्ट करना है। এদিকে সোমবার রাজধানী থেকে 90 কিলোমিটার দূরে এটকো শহরে পিটিআই সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ায় পুলিশ। এ সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে মহাসড়কে জ্বালিয়ে দেয় আগুন। পুলিশের সঙ্গে সংঘর্ষে হতাহত হন বেশ কয়েকজন। এছাড়াও সেনা সদস্যদের ওপর গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় প্রাণহানির খবর মিলেছে। নির্বাচনের গণরায় চুরি, বেআইনি গ্রেপ্তার ও সংবিধানের 26তম সংশোধনীর প্রতিবাদে গেল 13 নভেম্বর এই বিক্ষোভের ডাক দেন কারাবন্দী ইমরান খান। দাবি আদায়ে 24 নভেম্বর ইসলামাবাদে জড়ো হওয়ার আহ্বান জানান তিনি। সরকারের বাধা উপেক্ষা করে রাজধানীমুখী জনস্রোত বাড়ছে প্রতি মুহূর্তেই। নাফি আরমান মনন, এখন বিশ্ব। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। কুমিল্লার বুড়িচংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় অটোরিকশার 5 যাত্রী নিহত। অবৈধ লেভেল ক্রসিং দিয়ে পারাপারের সময় দুর্ঘটনা। সংবিধানের পুনর্লেখন নয়, সংশোধন চায় বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার সহ সংস্কার কমিশনে 62টি প্রস্তাব জমা। মোট 62টি জায়গায় আমরা বিভিন্ন রকমের প্রস্তাব, সংশোধনী, সংযোজনী আমরা করেছি, প্রস্তাব করেছি। এগুলো ওনাদের কাছে জমা দিয়েছে। জুলাই আগস্টে অবৈধ ও লুটের অস্ত্রের 25% উদ্ধার হয়নি। নিরাপত্তা ঝুঁকি কমাতে অভিযান জোরদারের তাগিদ। এবং সব বাধা ভেঙে ইসলামাবাদে ঢুকছে পিটিআই এর লাখ লাখ কর্মী সমর্থক। সেনাবাহিনীকে দেখা মাত্র গুলির নির্দেশ। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon। আর ইউটিউবে সরাসরি দেখুন youtube.com/c/ekontv।